দীপ্রকে দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার বিষয়টি সবাইকে ডেকে নিয়ে খোলাসা করে দেওয়া হল। এতে বিরোধ দেখালেন দবির দেওয়ান। এ কেমন কথা মা? দীপ্রর তো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু কুহুর সমস্যা হচ্ছে। দবির তাকালেন কুহুর দিকে, ওর মাথাটা নামিয়ে রাখা। তিনি এগিয়ে এলেন ভাতিজির দিকে। দীপ্রর দেয়াতে সমস্যা, তবে আমি দায়িত্ব নিচ্ছি, এতে নিশ্চয় সমস্যা নেই। এখানেও কুহুর সমস্যা আছে, তবে সেটা বলতে গেলে বিষয়টা খানিকটা দৃষ্টিতে লাগে। ও উসখুস করছিল। তখনই মা বললেন, সমস্যা আছে ভাইজান। দবির তাকালেন ছোট ভাইয়ের স্ত্রীর দিকে। ববিতা শুকনো ঢোক গিলে বললেন, বেয়াদবি মাফ করবেন ভাইজান, কিন্তু আমি চাচ্ছি না আমাদের দায়িত্ব কারো হাতে যাক। শুধুমাত্র বিয়েটা ভাঙার জন্য এ সিদ্ধান্ত নিলে তুমি? ধরে নিন তেমনটাই। তবে একটা বিষয় আমার ভুল হয়েছে। কুহুর বাবা চলে যাওয়ার পর আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে অনেক কিছুই বুঝতে পারিনি। তাই আপনার দেয়া প্রস্তাবে হ্যাঁ করে দিই। ভেবেছিলাম এতে করে পরিবারে আবার বন্ধন আসবে, আর আমরাও মাথার ওপর একটা ভরসার হাত পাব। কিন্তু আমার ভাবা উচিত ছিল, এত বছর ধরে আমার স্বামী একা একা লড়াই করে দিয়েছেন, কেউ সঙ্গ দেয়নি। তিনি চলে যাওয়ার পর সঙ্গ নেয়া তাকে অপমানের মতনই। ববিতা থামলেন। তার শরীর কাঁপছে। স্বামীর কথা বলতে গেলেই বুকের ভেতরটা কেমন করে ওঠে। দীপ্র এত সময় চুপ করে শুনছিল। এবার বলল, চাচি, আমার ওপর রাগ করেছেন সেটা বুঝতে পারছি, তাই বলে এভাবে দূরে ঠেলে দেবেন না। দূরে ঠেলে দিচ্ছি না দীপ্র, আর না রাগ ধরে আছি। আমার ভুল হয়েছিল, সেটা ভেঙেছে। দীপ্র তাকালো দীপ্রর দিকে। মেয়েটিও এদিকেই তাকানো ছিল। চোখাচোখি হওয়াতে দৃষ্টি সরিয়ে নিল। সুযোগ বুঝে আনোয়ার বললেন, ভাইজান, আমার মনে হয় এটাই ঠিক। দীপ্র বিয়েটা ভেঙেছে, এখন ওদের মাঝে একটু স্বাভাবিক দূরত্ব রাখাটাই ভালো, না হলে ব্যাপারটা কেমন যেন লাগবে। যদিও ওরা চাচাতো ভাই বোন, তবুও এখন পরিস্থিতিটা বুঝেন, সব তো একের মতন নেই। বাবার কথায় আয়নার ঠোঁটে হাসি এলো। এত সময়ে বাবা কিছু ভালো তো বললেন। ও ঠোঁট টিপে হাসছিল। কণার নজরে সেটা আসলো। ও ভ্রু কুঞ্চিত করে চাইল। আপু, দেখ আয়ানাপু কেমন করে হাসছে। কুহু তাকালো, দেখল আয়ানার মুখটা। মেয়েটাকে দেখে মনে হচ্ছে ভীষণ খুশি। তুই মানিস আর না মানিস, আয়ানাপু তোর বিয়েটা ভাঙায় খুব খুশি হয়েছে। বাদ দে না। কেন বাদ দেব? ও কেন হাসবে? উফ কণা, চুপ কর একটু। কণার চুপ করতে ইচ্ছে করছে না। ওর ইচ্ছে করছে আয়নার চুলগুলো মুঠুয়ে নিয়ে বলতে, এত রং কেন উঠেছে তোমার মনে? তবে সেটি পারছে না, আর পারছে না বিধায় খুব রাগ হচ্ছে। ও ঠোঁট কামড়ে বসে থাকে। দীপ্রর দাদি বলেন, আমি কারোর উপর কিছু চাপাবো না, আর তোমরা সবাই যে যার মর্জির মালিক। আম্মা, আমাকে মাফ করবেন। মাফের কথা না ছোট বউ, তোমাদের সবার সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে। আমার ছেলেটা নেই, ও থাকলে সব অন্য রকম হতে পারত। বলে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললেন তিনি। দবির হতাশ কণ্ঠে বলেন, আমরা একবার ভুল করেছি, সেই ভুলটার জন্য এতটা শাস্তি প্রাপ্য? সম্পর্ক জোড়া লাগার বদলে নতুন করে ভেঙে চলেছে। আমি আর কি বলবো, আমার ছেলেটা চরম অন্যায় করেছে, তাই আর বলার মতন মুখ নেই। দীপ্রর দিকে চেয়ে হতাশার কথাগুলো বললেন দবির। দীপ্র শুনল, একদম মনোযোগ দিয়ে শুনল, কিছু বলল না। দাদিজান বলেন, যাই হোক, সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে সবাই স্বাভাবিকভাবে ফিরে আসো। দীপ্র, শোনো কথাটা। আয়ানা, কণা, রাত্রি তোমার কাছে যেমন, কুহুও ঠিক তেমনই। বিয়ের বিষয়টা নিয়ে কেউ আর ভাববে না, সবাই মিলেমিশে থাকতে পারলেই ভালো। দীপ্র হ্যাঁ না কিছুই বলল না, চুপ করেই রইল। কুহু একটু তাকিয়েছিল। দীপ্রর শক্ত হওয়া মুখটা দেখে ওর কেমন ভয় লাগল। কণার থেকে ঘটনা জেনে রাত্রি হতাশ হয়ে পড়ল। সত্যি বলতে এই কাহিনী দেখতে তার ভালো লাগছে না। দীপ্র তার ভাই, কুহু তার বোন, দুজনই আপন। ভুল ঠিক বিচার করতে গেলে সব কেমন আরও জটিল হয়ে যাচ্ছে। কণা অভিমানের মতন করে বলল, রাত্রিপু, তুমি আপুকে একটু বুঝাও তো। এই, তুই চুপ করবি? কেন চুপ করব?
তুই এত বোকা কেন আপু? কেন রে, কুহু আবার কি করল? করেনি, তবে বোকা খুব। আজকে যখন এই কথাগুলো হচ্ছিল তখন আয়ানিপু খুব করে হাসছিল। হাসছিল কেন কে জানে, তবে মনে হচ্ছিল এমনটাই চায় সে। আমার ধারণা আয়নাপুর নজর দীপ্র ভাইয়ের ওপর। এটা আমি মানতেই পারব না, ভাল লাগে না। বলে ঘর ছেড়ে চলে গেল কণা। কুহু ছোট করে নিঃশ্বাস ফেলে বলে, ওর কথা ছাড়ো তো আপু, ও পাগল। পাগল না, আমারও আয়ানাকে সন্দেহ হয়। কুহু কিছু বলে না। রাত্রি বলে, কুহু বোন আমার, পরিস্থিতি জটিল। আমি এখানে কি করতে পারি রাত্রিপু? আমি যাই করি তাতেই খারাপ হচ্ছে। আসলে বাবা চলে যাওয়ার পর আমার সব কিছুই শেষ। রাত্রি কি বলবে বুঝতে পারে না, চেয়ে থাকে হতাশ হয়ে। এরই মধ্যে দরজায় নক পড়ে। রাত্রি পেছন ঘুরে চায়। দীপ্র দাঁড়িয়ে। রাত্রি, একটু বাইরে যা তো। দীপ্রর কণ্ঠখানা শুনে কুহু নড়ে চড়ে ওঠে। রাত্রি শব্দহীনভাবে ঘর ত্যাগ করতেই দীপ্র ঘরে প্রবেশ করে। কুহু বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, মাথাটা সামান্য নতই রাখে। কুহু। শীতল একটা কণ্ঠ। দীপ্রর গলাটা ধরে এসেছে যেন। কুহুর গলাটাও তরলহীন মনে হচ্ছে। আমার প্রতি এত ঘৃণা তোর? কুহু কি বলবে বুঝল না। ওর কেমন অস্বস্তি হতে লাগল। দীপ্র এবার কণ্ঠের স্বর কঠোর করল। সবার কাছে আমাকে ছোট করে ফেললি, অথচ চাইলেই সবটা ঠিক হতে পারত না? কুহুর ভেতর থেকে কথা আসে না। ও মাথা নত রেখেই বলে, আমি কি করতে পারি এখানে? তুই কিছুই করতে পারিস না, আবার অনেক কিছুই করতে পারতি। আমি আসলেই বুঝতে পারছি না কেন সবাই আমাকেই বলে। দীপ্র একটু তাচ্ছিল্যর মতন হাসে। এই হাসিটা কুহুকে অসহ্য বেদনা দিয়ে যায়। ও ঠোঁট কামড়ে সেটা সয়ে নেয়। ছোটবেলায় তুই আমার খুব আদরের ছিলি, এটা সবাই জানত। অন্যদের থেকে তোকে বেশি স্নেহ করি, অথচ সময় আজ কোথায় দাঁড় করালো? তবে একটা কথা বলি, যা হচ্ছে ভালো হচ্ছে না। এর দায় শুধু আমার একা না কুহু, আমার একার না। বলেই ঘর থেকে চলে যায় দীপ্র। কুহু তাকায় সে পথে। ওর শরীর কাঁপে। মৃদু একটা ভয় শরীরকে শীতল করে দেয়। চোখ দুটোই নোনা জল এসে আটকায়। সব দায় তার। হ্যাঁ, সব দায় তার, শুধুই তার। কুহু কেমন যেন চুপ হয়ে গিয়েছে। 2 দিন মেয়েটি ঘর থেকে বের হয়নি খুব বেশি প্রয়োজন ছাড়া। একটা ভয় 2 চোখের পাতায় সব সময় লেপ্টে থাকে। মা হিসেবে ববিতা সেটা লক্ষ্য করতে পারেন, তবু একটু সময় নিয়েছিলেন। এবার মনে হলো কথা বলা প্রয়োজন। মেয়েকে কক্ষে না ডেকে তিনি নিজেই গেলেন। কুহু উদাস ভরা দৃষ্টি দিয়ে জানালার বাইরেটা দেখে চলেছে। মায়ের আগমন ধরতে পারেনি তখনও। কুহু, কি করছিস রে? সহজ করার জন্য এভাবে কথা শুরু করলেন তিনি। কুহু একটু ধীরভাবেই নজর ফিরিয়ে মায়ের পানে চাইল। কি করছিস? এমন উদাস কেন লাগছে? উদাস লাগছে? 2 দিন ধরে কেমন চুপচাপ, কি হয়েছে তোর? কুহু একটু সময় নেয়, তারপর বলে, খারাপ লাগছে মা। কেন, শরীর অসুস্থ নাকি? বলে মেয়ের গালখানা স্পর্শ করেন তিনি। কুহু উদাস কণ্ঠটায় শক্তি ফিরিয়ে এনে বলে, না মা, ঠিক আছি। তাহলে আমরা কি কিছু ভুল করলাম? বিশেষ করে আমি? যদি চাচারা আবার চলে যান সব ভেঙে, দাদিজান কষ্ট পাবেন। বলে কুহু থামল। ববিতাও কেমন মৌন রইলেন। কুহু মায়ের হাতখানা ছুতে গিয়েও ফিরে এলো। আমার জন্যই এমনটা হলো মা, আমি সব নষ্ট করে ফেললাম। কুহু, কি সব কথা? আমি কি করব এখন? আমার ভালো লাগছে না, ভয় হচ্ছে। ভয় কেন পাচ্ছিস, পাগল নাকি? বলে মেয়ের মাথায় হাত রাখলেন তিনি। কুহুর কেমন কান্না পেল। দেখ, শুরুটা দীপ্র করেছে, দোষ যদি হয়েই থাকে তবে দীপ্রর শেখা। কুহু কিছু বলল না, চুপ রইল। মা বললেন, তুই নিজেকে দোষ দিবি না, আর চলে যাওয়ার হলে আগেই যেত। তার থেকেও বড় কথা হলো তোর চাচারা উদ্দেশ্যের জন্যই এসেছে, আমিই সেটা ধরতে পারিনি।
কেমন উদ্দেশ্য মা? ববিতা হতাশ হয়ে বললেন, গ্রাম ছাড়ার আগে তোর দারাজানের সমস্ত সম্পত্তি ভাগ করে দেওয়া হয়েছিল। তারা নিজেদের অংশ বিক্রি করে চলে যায়, নিজেদের স্বার্থ দেখে। অন্যদিকে তোর বাবা নিজের অংশ দিয়ে সবটা আগলে রাখে। এখন তোর দাদাজানের সম্পত্তির প্রতি সবার চোখ। ওনার নামের অংশগুলো ভালো দামে বিক্রি করতে পারবে। এসেছে সেই জন্যই। আমিই বোকা, আবেগে তোর সাথে দীপ্রর বিয়েটা দিতে চেয়েছিলাম বলে হতাশার নিঃশ্বাস ফেললেন তিনি। কুহু বলল, চাচারা আবার চলে যাবেন? যাবেন অবশ্যই। গ্রামে থাকার জন্য তারা এসেছে তোর মনে হয়? তোর দাদাজানের নিঃশ্বাস অবধিই থাকবেন তারা, মিলিয়ে নিস। কুহু কথা বলতে পারল না। বিষয়গুলো এতদিন তার মাথায় আসেনি, মায়েরও আসেনি। তারা ছিল শোকে কাতর, অথচ এখন মনে হচ্ছে সবাই নিজেদের স্বার্থই দেখেছে। মাঝে তাকে বলি করা হচ্ছিল, শুধুই এত সময় নিজেকে দোষ দিচ্ছিল। কুহুর রাগ হল। সে আর নিজেকে দোষ দেবে না। কোনো দোষ করেনি সে, কোনোভাবেই করেনি, না আগে না এখন। পুরো ২৪ ঘন্টার পর দীপ্রর সাথে কুহুর দেখা। একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে একে অপরের চোখে চোখ পড়ে গিয়েছে। দীপ্র গতকাল গিয়েছে শহরে, আজ ফিরল, তবে বৃষ্টি হাওয়াতে ভিজে গিয়েছে একদম। কুহু একটু থমকে গিয়েছে। দীপ্র পাশ কাটিয়ে যাওয়ার আগে বলল, এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? তোর জন্য তো মানুষজন চলতেও পারবে না। থমকানো কুহু সরল একটু। দীপ্রর কথার জবাবে বলল, একই কথা তো আমিও বলতে পারি, আপনিও মাঝে এসে দাঁড়িয়ে গিয়েছেন। কিছু পা এগিয়ে গিয়েছে দীপ্র, এবার থামল, চাইল পেছন ফিরে। আমি দাঁড়িয়েছি? জি। তোর দাঁড়িয়ে পড়া দেখেই দাঁড়িয়েছি। আমি তো দাঁড়াতে বলিনি। ভ্রু কুঞ্চিত করল দীপ্র। তার বোধহয় বিরক্ত লাগছে। কুহু ছোট করে বলল, সেদিন আমাকে দোষ দিয়েছিলেন, আমি ভেবে দেখেছি। কি? আমার কোনো দোষ নেই। নেই মানে নেই। বলেই নিঃশ্বাস ফেলে কুহু। এই কথাগুলো বলতেই তার বেশ কষ্টই হয়েছে। লোকটার সামনে খুব বেশি কথা আসে না, কেমন একটা নিঃশ্বাস বন্ধ হবার মতন অনুভূতি হয়। অথচ ছোটবেলায় তাদের ভীষণ ভাব ছিল। কুহু চলে যেতেই দীপ্র তাচ্ছিল্যর মতন হাসল। কুহু খুব সুন্দরভাবে নিজের দায়টুকু অস্বীকার করে গেল। দীপ্র আওড়াল, কুহু, দোষ নেই তোর, দোষ নেই। সব দোষ শুধুই দীপ্রর। মেনে নিলাম আমি, তবু ভালো থাক সবাই। আয়ানার বিষয়গুলো দীপ্র ধরতে পারছিল। ওর চলন বলন চাহনি অনেক কিছুই প্রমাণ করে। দীপ্র গোসল শেষ করে এসে দেখল আয়ানা ওর কক্ষে এসে বসেছে। বিষয়টা দীপ্রর পছন্দ হল না। এর কারণ আয়ানা অনুমতি না নিয়ে এসেছে। অবশ্য এটা বড় সমস্যা না, সমস্যা হলো মেয়েটির উদ্দেশ্য, যা দীপ্রর ভালো লাগে না। ও একটু কঠোর হয়েই বলল, হুট করে এখানে কি আয়ানা? আয়ানা এক নজর চেয়েছিল। দীপ্র চুল ভেজা, সুঠাম দেহে পানির বিন্দু ছিল, টি শার্টে হালকা ছোঁয়া লেগে আছে। মারাত্মক আকর্ষণীয় লাগছে মানুষটাকে। আয়ানা তখনও ধ্যান নেই। দীপ্র একটু বিরক্তই হল। আয়ানা? এবার নড়ে চড়ে উঠল মেয়েটি। খানিকটা তোতলে গিয়ে বলল, দাদাভাই, আমি এসেছি এমনি। এমনি? সরি বলতে। তুমি কি রাগ করে আছো? আমি আসলে কুঞ্জের ভালোর জন্যই সেদিন কথাগুলো বলেছিলাম। ওর শরীর দিনকে দিন ফুলেই যাচ্ছে, তাই বলেছি। টানা কথাগুলো বলে মনমরা হয়ে গেল আয়ানা। দীপ্র ছোট করে বলল, ঠিক আছে, আমি রাগ করিনি। রাগ করলে আমি সরি, প্লিজ মাফ করে দাও, একদম সরি। বলে কিছুটা এগিয়ে এলো আয়ানা। দীপ্রর সামনে কান ধরে দাঁড়াল। ওর মুখের ভঙ্গিতে কিছুটা মায়া হলো দীপ্রর। হাজার হোক ছোট বোন তো, স্নেহটা আসে হৃদয় থেকেই। ও একটু অধর প্রসারিত করে আয়ানার মাথায় হাত ছোঁয়াল। ঠিক সে সময় দরজার কাছে এসে দাঁড়াল কণা। সে এসেছে দীপ্রভাইকে ডাকতে। দুপুরের খাবার খাওয়া হবে, তার জন্য বসে আছে সকলে। কিন্তু এই দৃশ্যটি দেখে ওরা ডাকা হলো না। ও বরং একছোটে এসে পড়ল কুহুর ঘরে, এসে হাঁপাতে লাগল। কুহু তখন আরশির সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। সময় খারাপ যাচ্ছে তার, চেহারাটা কেমন হয়ে গিয়েছে।
ভার্সিটি যাওয়া হয় না কতদিন, সবটা এলোমেলো হয়ে গেল। কণার হাঁপানোর দৃশ্যটা আরশিতে দেখল কুহু, ভ্রু কুঞ্চিত করল, শুধল, কি হয়েছে, এভাবে ছুটে এলি কেন? সব ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই আপু, কিচ্ছু ঠিক নেই, সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। সবটা শোনার পর কুহু আসলে বলার মতন কিছু পেল না। এখানে সে কি বলবে, কী বা বলার আছে তার? ও এমনভাবে চেয়ে রইল যে কণা বিরক্ত হয়ে পড়ল। তুই সব সময় এমন করিস আপু, এত উদাস কেন দীপ্রভাইয়ের বিষয়ে? আয়নাপু ঠিকই মাছ থেকে দীপ্রভাইকে নিয়ে পালাবে। তুই বাচ্চাদের মতন কথা বলছিস কণা। ওনার বিষয়ে আমার কোনো মন্তব্য থাকার কথা না, 100 বার থাকার কথা। তোদের বিয়ে হওয়ার কথা ছিল। কথা ছিল, হয়নি তো। আর না আমি রাজি ছিলাম, আর শেষ সময় উনিও রাজি ছিলেন না। সবটা কাটাকাটি। এখন তুই যা তো, আমার মাথা ধরে গেল। বলে বিছানায় শরীর এলিয়ে দিল কুহু। কেমন যেন লাগছে তার, সময় যেন চলছেই না। সব এমন থমকে আছে কেন? কুহুর ঘুম ভাঙল সেই সন্ধ্যায়, তাও একটা ফোন কলে। ও ঘুমু ঘুমু ভাবেই কলটি রিসিভ করল। ওপাশ থেকে চেঁচিয়ে বলা হলো, তুই কি এই দেশে আছিস নাকি অন্য কোথাও চলে টলে গিয়েছিস? কোনো খোঁজই নেই। মানুষটার কণ্ঠ কুহুর পরিচিত, ওর বান্ধবী লাবিবা। মেয়েটির সাথে বরাবরই তার সুসম্পর্ক। বেঁচে আছিস তুই? আছি। মনে তো হচ্ছে কথাই বলতে চাচ্ছিস না। তোর কি হলো? কবে আসবি ভার্সিটি? বিয়ের ঘটনার পর কুহুর আর যাওয়া হয়নি কোথাও। ওর ভেতর কেমন একটা উদাসীনতা কাজ করে। এই কুহু, কি হয়েছে? সোশ্যাল মিডিয়ায় নেই কেন? ভালো লাগে না, তাই ডিঅ্যাক্টিভ। ওপাশ থেকে লাবিবা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। কুহু বলল, দ্রুতই যাব। সায়ের বারবার তোর কথা জানতে চায়, ও খুব চিন্তিত। ও, কথা বলিস পারলে। বারবার তোর কথা জানতে চায়। তোকে বলেছিলাম বিষয়টা ও যেন না জানে। তুই যে কি করলি লাবিবা? আমি কি করতাম দোস্ত? আমার একার পক্ষে কিছু সম্ভব হতো? কুহু ছোট করে নিঃশ্বাস ফেলল, বলল, যাক, যা হয়েছে ভালোই হয়েছে, ব্যাপারটা অতদূর গড়াতে হয়নি। আমি দ্রুতই ফিরব, এদিকটা একটু ঠিক হোক। ঠিক আছে দোস্ত, তুই দ্রুত আয়, একা একা ভালো লাগে না আমার। রাখছি এখন। বলে কল কাটল লাবিবা। কুহু শোয়া থেকে উঠে বসল। বুকের ভেতর ছোট একটা ভয় কাজ করে সারাক্ষণ। ইচ্ছে হয় সব ছেড়ে ছুড়ে কোথাও একটা পালিয়ে যেতে, কিন্তু সেই উপায়টি কি আছে? কণার মন খারাপ, সে বসে আছে একা একা। রাত্রি বাসায় নেই, তাই আলোচনাও করতে পারছে না। ওর খুব করে কুহুপুর নামে নালিশ করতে ইচ্ছে হয়। কুহুপুর উচিত দীপ্রভাইকে নিজের দিকে টানা, কিন্তু সে সেটা করছে না। কণার ছোট মন এমনই সব ভাবনায় মগ্ন। ও শুধু চায় দীপ্রভাই যেন কুহুপুরি হয়। তাই তো আয়ানাকে ওর সহ্য হয় না। আয়ানা এসেছিল টিভি দেখবে বলে, সেটা বুঝতে পেরে কণা চট করেই রিমোট নিয়ে বসল। টিভি অন করতেই আয়না বলল, রিমোটটা দে তো কণা। কেন? আমি তো দেখছি আয়নাপু। এত সময় তো দেখছিলি না, দে আমাকে। আমি এখন দেখব, তুমি পরে দেখো। বলে গুমোট ধরে বসে রইল কণা। নির্দিষ্ট চ্যানেলে কার্টুন ছেড়ে বসতেই ওর পাশে এসে বসল কুঞ্জ। ছেলেটা একদম গদগদ হয়ে বলল, কণাপু বেস্ট, এটা আমার সব থেকে ফেভারিট চ্যানেল। কুঞ্জোর সাপোর্ট পেয়ে কণার ভেতরে অদ্ভুত একটা শান্তি এলো। আয়ানা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চেয়েছিল। ও স্পষ্ট দেখেছে কণা এত সময় টিভি দেখছিল না। ও আসতেই রিমোটখানা নিজের কোলে নিয়ে বসে যায়। ও একটু মেজাজি, তাই মেজাজ রাখতে ব্যর্থ হলো। কণার সামনে এসে দাঁড়ালো। কি, সামনে এসে দাঁড়ালে কেন? আমি তো দেখতে পারছি না। রিমোট দে কণা, আমি আধ ঘন্টা দেখব, তারপর দেখিস। আমি তো দেখা শুরু করেছি আয়নাপু, তুমি এভাবে সামনে এসে ঝামেলা কেন করছো? তুই এত সময় দেখছিলি না, আমি আশায় রিমোট নিয়ে বসে গেছিস। আজব তো। রিমোট দে, ইচ্ছে করে করেছিস তুই। দেব না, করলে বেশ করেছি, তোমার আগে রিমোট ধরেছি। পরপর তর্কে আয়না মেজাজ হারালো। ও কণার হাত থেকে রিমোট কেড়ে নিতে চাইল। কুঞ্জ হাবুলের মতন চেয়ে রইল। এদিকে দুজনের মাঝে রিমোট নিয়ে কাড়াকাড়ি চলছে, সেই সাথে আছে বাগযুদ্ধ। সব মিলে পুরো বাড়িতে হইচই পড়ে গেল। সবার আগে ছুটে এলেন জেবা, তিনি কাছাকাছিই ছিলেন। এই, কি করছিস তোরা? দুজনে এভাবে ঝগড়া কেন করছিস? আমি আগে রিমোট ধরেছি বড়মা। এত সময় টিভি দেখেনি,
আমি আশায় ইচ্ছে করে রিমোট নিয়ে বসে গিয়েছে, শয়তানি শুরু করেছে। করলে বেশ করেছি, তোমার মতন তো হাত থেকে কেড়ে নিচ্ছি না। ভালোর ভালোই দিয়ে দে কণা, তুই খুব বেশি বেশি করিস। তুমি কি দুধে ধোয়া তুলসী পাতা নাকি? বলেই রিমোটে জোরে টান দেয় কণা। আয়না ব্যালেন্স হারিয়ে পড়ে যায় মেঝেতে। ঠিক তখনই হাজির হন আবিদা। তিনি ছুটে আসেন। একই কাণ্ড, কণা তুই আয়নাকে ফেলে দিলি? বলে মেয়েকে ধরে ওঠান তিনি। আয়না ব্যথা পেয়েছে, ও কেঁদে ফেলে। কণা বলে, আয়না পুই রিমোট ধরে টানাটানি শুরু করেছে, আমার এখানে দোষ কোথায়? আবিদা এবার কিছুটা ক্ষেপে যান। তিনি ধমক দিয়ে বলেন, তাই বলে ধাক্কা দিয়ে ফেলে দিবে? আর বড় বোনের সাথে কেউ এমন করে? শুরুর দিন থেকেই দেখছি বড় বেয়াদব হয়েছিস তুই, কোনো দিকে ঠিক নেই। শিক্ষা দীক্ষা একদমই পাসনি, দিনকে দিন বেয়াদবি বেড়েই চলেছে। আবিদা এমনভাবে বললে যে কণার চোখ দুটো লাল হয়ে গেল। ও ঠোক কামড়েও চেয়েও পারল না নিজেকে আটকাতে। ওর চোখ থেকে অশ্রু নেমে এলো। জেবা এবার বললেন, আহ আবিদা, দোষ দুজনেরই। বাচ্চাদের মতো আচরণ, টিভির রিমোট নিয়ে এসব করার মানে হয়? আপা, কণা সব সময় এমন করে। আয়ানা এর আগেও বলেছে আমায়, আমিই কিছু মনে রাখিনি। ও একেবারেই দেখতে পারে না। কণার গাল বেয়ে টপ টপ করে জল নেমে যাচ্ছে। ও আর দাঁড়াতে পারে না। রিমোটখানা সোফায় ফেলে ছুটে চলে যায় অন্য পথে। আবিদা বিড়বিড় করে বলেন, বেয়াদব মেয়ে, খুব ব্যথা পেয়েছিস? তোর বাবাকে কল করি, ওষুধ নিয়ে আসুক। যা তা একদম। আয়না কিছুটা মেজাজ নিয়ে বলে, লাগবে না ওষুধ, ওদের আরও মাথায় তুলো তোমরা। তোমাদের আদরের তারা, আমার বিষয়ে ভাবতে হবে না। বলেই পা বাড়ায় ও। আবিদা বুঝতে পারেন কণার ওপর রাগ থাকলেও মেয়েটা তেজটা কুহুর ওপরেও দেখাচ্ছে। কুঞ্জর থেকে সবটা শুনে কুহু এলো কণার কাছে, কিন্তু কণা দরজা বন্ধ করে বসে আছে। মা বাসায় নেই। কুহু কি করবে বুঝতে পারছে না। কণা ভেতর থেকে কাঁদতে কাঁদতে বলে, তোরা সবাই যা আপু, যা তোরা। আমিই খারাপ, আমার বাবা নেই তাই আমিই খারাপ। কুঞ্জ চেয়ে আছে, ওর খারাপ লাগছে। কি থেকে কি হয়ে গেল? কিছু সময় পর জেবাকেও আসতে দেখা গেল। দরজা দিয়ে বসেছে? ছোট করে জবাব দিল কুহু। তারপর সামনে থেকে সরে গেল। জেবা দরজায় ঠকঠক করলেন। কণা, দরজা খোলো তো মা, রাগ করেছিস? আরে নিজেদের মানুষের কথায় রাগ করে কেউ? বোকা, দরজা খোল। আমি খারাপ বড় মা, আমি বেয়াদব। আহারে মা আমার, এভাবে বলতে নেই, খোল মা। একা থাকব, তোমরা সবাই যাও, বলে কাঁদতে লাগল কণা। হ্যাঁ, তার রাগ আছে, কিছুটা দোষ আছে, তবে সেরকম দোষ তো আয়ানা পুরো আছে। চাচি তাকে ওভাবে না বললেও পারত। কণার ছোট হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ওর এখন মনে হচ্ছে বাবা থাকলে ঘটনা ভিন্ন হতো। বাবা থাকলে চাচি ওভাবে কথা শোনাতে পারত না। ইনফ্যাক্ট বাবা থাকলে এই মানুষগুলো এখানে এসে উঠত না। সব তখন সুন্দর হতো, আগের মতন। কিন্তু এখন সবটা শেষ। তাদের সাথে আর কিছুই ভালো হবে না। বাবা না থাকলে এমনই হয়, যে যার মতন বকা দিতে পারে। কুহু অনেকবার বলেও লাভ করতে পারল না। ও আসলে কি বলবে? চাচির সাথে গিয়ে তর্ক করবে? সেটা তো তার দ্বারা সম্ভব না। ওর হাত পা বাঁধা। মা থাকলে ভালো হতো, সেও এখন নেই। ও একটু পরপর এসে নক করে যাচ্ছিল, কিন্তু কণার কোনো খবর নেই। এমনভাবে আবার এসেছিল নক করতে। ঠক ঠক করে ডাকার সময় দীপ্রকে আসতে দেখা গেল। সে বাহিরে ছিল। কুহু একটু মৌন হয়ে গিয়েছিল। পাশ কাটিয়ে চলে যাচ্ছিল দীপ্র, কিন্তু আবার ফিরে এলো। কুহু তখনও চুপ। কিছু হয়েছে? শুধালো দীপ্র। কুহু স্বাভাবিকভাবেই বলল, না। দীপ্র জবাব দিল না, চেয়ে রইল এক পলক। কুহুর মন চাচ্ছে ছুটে চলে যেতে। দীপ্র একটু সন্দেহ নিয়ে বলল, কি হয়েছে? কিছু না। মিথ্যে বলছিস, বোঝা যাচ্ছে। বলেই কণার দরজায় ঠকঠক করল দীপ্র। কণা এবার চেঁচিয়ে বলল, যা না আপু, আমার ভালো লাগছে না। তোদের কাউকে লাগবে না আমার, আমি বেয়াদব, জানিসই তো। দীপ্র ভ্রু কুঞ্চিত করে চাইল। কুহু এবার একটু অস্বস্তিতে পড়ল। দীপ্র কণ্ঠটা শক্ত করে বলল, কণাকে বেয়াদব বলেছে কে? কুহু জবাব দিতে চাচ্ছিল না।
তবে এভাবে চুপ করে থাকাও যায় না। ও ছোট করে বলল, মেজো চাচি। দীপ্রর কপালের ভাঁজ আরও গভীর হল। ও দরজায় আওয়াজ করল। কণা জবাব দেওয়ার আগেই দীপ্র বলল, কণা, দরজা খোল, আমি এসেছি। কণা আসলেই দীপ্রর পাগল। দীপ্রকে তার ভীষণ ভালো লাগে, তাই তো এক বলাতেই কেমন দরজা খুলে ফেলল। এতে কুহুর চোয়াল শক্ত হল, ঠোঁট কামড়ে চাইল ও। কান্নাকাটি করে চোখ ফুলিয়ে ফেলেছে কণা। দীপ্র ওর কক্ষে প্রবেশ করল। কণার তখন হিচকি উঠেছে। ও জানে না আসলে এই মানুষটাকে এত কেন ভরসা করতে ইচ্ছে করে। কণার মাথায় আলতো করে হাতটা রাখতেই একদম শব্দ করে কেঁদে ফেলল ও। কুহু দাঁড়িয়েই রইল, চেয়ে রইল বিহবলের মতন। সে 10 বারের বেশি ডেকে গিয়েছে, অথচ কোনো লাভই করতে পারেনি। এদিকে দীপ্র একবার বলাতেই কণা দরজা খুলে বসেছে। একেই হয়তো বলে, লাভ রেখে সুদের প্রতি মানুষের মায়া বেশি। কণার অভিযোগ পর্ব চলছে। কুহু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সেসব। অভিযোগ শেষ হলে মেয়েটি ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলল। দীপ্র ছোট বোনের মাথায় হাত বুলিয়ে বলল, কোনো ব্যাপার না, বড়রা একটু বকতেই পারে, তাই বলে মন খারাপ করলে হবে? আমি নাকি শিক্ষা পাইনি, চাচি আমাকে বেয়াদব বলেছে, অথচ আয়না পুজো সবসময় কথা শোনাতে থাকে। বুঝতে পেরেছি, কিন্তু কণা, সবসময় সব কথা গায়ে নিলে চলে? তাছাড়া চাচি যখন বলেইছে তুই বেয়াদব, তোর উচিত হবে এমনভাবে নিজেকে তৈরি করা যাতে তার এই ধারণা ভেঙে চুরমার হয়ে যায়। লক্ষ্মী বোন আমার, মন খারাপ করিস না, আমি আছি তো, বলে গালখানা ছুঁয়ে দিল দীপ্র। কণার চোখ দুটো থেকে পানি নেমে যাচ্ছে। বাবা থাকলে এমন হতো না। দীপ্র ছোট করে নিঃশ্বাস ফেলল। কণা বাচ্চা মেয়ে, ওর মনটা বড় নরম, একটুখানি আঘাতেই ভেঙে চুরমার হয়ে যায়। আর একটু সময় নিয়ে কণাকে বোঝালো দীপ্র। রাত বাড়তি, খাবার খেয়ে নিয়েছে প্রায় সকলেই, কুহু আর কণাই বাকি। দীপ্র তাকালো পেছন ফিরে, কুহু দাঁড়িয়ে আছে। খাবার দিতে পারবি? কুহু মাথা নাড়িয়ে বলল, জি পারব। সব রেডি কর, আমরা আসছি। কুহু চলে গেল। দীপ্র চাইল কণার দিকে। কণা চোখ মুখ মুছে বলল, আয়ানাপো একদমই ভালো না, সব সময় বেশি বেশি করে। বুঝলাম, কিন্তু এখন তো খেতে যেতে হবে। ইচ্ছে করছে না। তাহলে কিন্তু আমারও খাওয়া হবে না, আমি কিন্তু সারাদিন না খাওয়া। কণা তাকালো অসহায় চোখে। দীপ্র হেসে বলল, চল। কুহু সব খাবার গরম করে নিয়েছে। বড় চাচির শরীরটা বিশেষ ভালো না, অনেকবার ডেকে সে নিজের ঘরে গিয়ে শুয়েছে। দাদিজানের কানে এ ঘটনা এখনও পৌঁছায়নি। তিনি বৃদ্ধ মানুষ, তাকে এত যন্ত্রণা দেয়া যায় না। কুহু সবটা নীরবেই করে চলেছে। দীপ্র কণাকে নিয়ে টেবিলে বসল। খাবারের প্লেট তুলে নিতেই খাবার বেড়ে দিল কুহু। খেতে গিয়ে দীপ্র শুধল, খেয়েছিস? কুহুর আসলে ধ্যান নেই, ও শোনেনি। দীপ্র পুনরায় বলল, খেয়েছিস? এবার তাকালো কুহু, সরলতা তার চোখ জুড়ে। দীপ্র উত্তর পাওয়ার আগেই বুঝল মেয়েটির খাওয়া হয়নি। বস, পরে খাবো। বসতে বলেছি, চুপচাপ বসে পড়। শেষ কথায় কেমন একটা জোর আছে। পরিস্থিতি যে পর্যায়ে, এতে তর্ক চলে না। চলে না মান, অভিমান কিংবা রাগ। কুহু বসল চেয়ার টেনে, খাবার তুলে নিল প্লেটে। এক লোকমা ভাত মুখে দিতেই দীপ্র বলল, ক্লাসে যাস না কেন? কুহু কি বলবে বুঝল না। জবাব না দিয়েও থাকা যায় না। ও শুধু বলল, এমনি 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 কিছু হয় না, ক্লাসে যাওয়া শুরু কর। বলে আবারও খেতে লাগল কুহু। কণা দুজনের দিকে একটু পরপর দৃষ্টি দিচ্ছে। ওর মন খুব করে চাচ্ছে মানুষ দুটো এক হক, কিন্তু কুহুর অবস্থা দেখে ওর ভয়ই লাগে। তার উপর যতটুকু আশা আছে, সেই আশায় আবার পানি ঢালার জন্য দাঁড়িয়ে আছে আয়ানা। সব মিলিয়ে কণার আর ভালো লাগে না। কণার কাছেই থাকতে বলল দীপ্র। কুহু মেনে নিল। অবশ্য না মানার কিছু ছিল না, আর ও নিজেও চাচ্ছে না পরিস্থিতি জটিল হোক। সব স্বাভাবিক হলেই বরং ভালো। ও শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নেই। ইদানিং ঘুম তার কমই হয়। মনটা সারাক্ষণ অস্থির লাগে। ও এপাশ ওপাশ করে রুম থেকে বের হয়ে গেল। করিডোর দিয়ে চলতে চলতে খেয়াল করল দীপ্র ভাইয়ের কক্ষে আলো জ্বলছে। এর মানে লোকটা ঘুমায়নি। নিশাচর প্রাণীর প্রতি খুব একটা আগ্রহ ওর নেই। তবু একটু ঘুরে টুরে নজর দিল কুহু। দেখল দীপ্র কাজ করছে। কুহু ফিরে এলো নিজের জায়গাতে। কণা জেগে গিয়েছে। কিরে, কখন জাগলি?
মাত্রই। ঘুমা, রাত অনেক। বলে পুনরায় ঘুমের দেশে পাড়ি দিল কণা। কুহু বসল ফোন নিয়ে। সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ইচ্ছে করছে। ও উষ্ণ নিঃশ্বাস ফেলে নিজের অ্যাকাউন্ট লগ ইন করল। সঙ্গে সঙ্গে সায়েরের মেসেজ এলো। কুহু, তুই কবে ক্লাসে ফিরবি? মেসেজটা দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল কুহু, কিন্তু সায়ের পুনরায় লিখল, তুই প্লিজ আয়, চিন্তা হয়, কোনো খোঁজও দিচ্ছিস না। সোশ্যাল অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেল কুহু। সায়েরের আগ্রহ দিনকে দিন বেড়েই চলছে। এভাবে কুহুর জন্য সবটা কঠিন হয়ে যাবে, অথচ ছেলেটার থেকে মুক্তির কোনো উপায়ও নেই। সকাল সকাল দীপ্রকে দেখে আয়নার চোখে মুখে আলাদা দ্যুতি এসে ভর করল। ও আহ্লাদ মিশিয়ে বলল, কাল কখন ফিরেছ দাদা ভাই? একটু রাত হয়েছে। ওহ, আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম বলে একটু থামল আয়না। পরমুহূর্তেই হাতখানা নাড়িয়ে বলল, হাতে এখনো ব্যথা? ঔষধ খেয়েছিস? টিভির রিমোট নিয়ে ঝগড়া করা একটা বাচ্চামি আয়না। কণাই তো বাড়াবাড়ি করেছে, আমার তো দোষ নেই। তুই ওর বড়, ও না হয় বাচ্চা, তুই তো না। বলতেই আয়নার মুখটা একটু অন্ধকার হল। দীপ্র বলল, যাই হোক, যা হবার হয়েছে, নেক্সট আর এমন কিছু করিস না বলে এগিয়ে গেল দীপ্র। আয়নার মনটা একদম বিষণ্ণতায় ভরে উঠল। এই বিষণ্ণতায় প্রচুর মেজাজ গরম হচ্ছে, আর তার সবটুকুই পড়ল কুহু করা বাগানটার ওপরে। মেয়েটি বেশ যত্ন নিয়ে বাগান করে রেখেছে, রোজ নিয়ম করে গাছগুলোর যত্ন করে। কলি এসেছে অনেক। আয়না গিয়ে সবগুলো কলি ছিঁড়ে এলো। কুহু যখন গাছে পানি দিতে গেল তখন থ হয়ে গেল। ওর দুচোখ ভেঙে কান্না এলো। ও কেঁদে ফেলল শব্দ করে। সেই কান্না গিয়ে পৌঁছালো দীপ্রর কাছে। দীপ্র নিজের কক্ষের বারান্দায় দাঁড়িয়েছিল। হুট করেই কুঞ্জ এসে বলল, দীপ্র দাদা ভাই, কুহুপু বাগানে বসে কাঁদছে। এ কথায় ভ্রু কুঞ্চিত করল। চট করেই নেমে এলো বাগানে। আসার পথে ওদের সাথে যোগ দিল কণাও। কুহু তখন কলিগুলো সব জড়ো করে ঘাসের ওপর বসে আছে, কাঁদছে ঠোঁট বাঁকিয়ে। কণা চেঁচিয়ে উঠল, এগুলো কে ছেড়ল? কান্নার দরুন কথা আসছে না মেয়েটির মুখ থেকে। কণার খুব খারাপ লাগল। ও তো জানে কুহুপু কতটা ভালোবাসে এই গাছগুলোকে। কয়েক সেকেন্ড পর বাড়ির বাকিরাও চলে এলো। কুঞ্জই খবর প্রচার করে এসেছে। আয়না যখন দেখল কুহু কাঁদছে, তখন ওর ঠোঁটে একটা অদ্ভুত হাসি এসে ধরা দিল। আবিদা সেই হাসি লক্ষ্য করে বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন। মায়ের সাথে চোখাচোখি হতেই দমে গেল আয়না। আবিদা মেয়ের হাতখানা চেপে ধরে বাড়ির ভেতর প্রবেশ করলেন। পুরো বিষয়টাই দীপ্রর নজরে এসেছে। ও ভ্রু কুঞ্চিত করে একটু ভাবতেই অনেক কিছুই বুঝে পারল, তবে এখনই প্রতিক্রিয়া দেখাল না, বরং সবটাই রেখে দিল গোপনে। আবিদা চটে গিয়ে বললেন, এই অসভ্যর মতন আচরণটা না করলে হতো না? মায়ের থেকে নিজের হাতখানা ছাড়িতে নিল আয়ানা। বেশ জোরেই চেপে ধরেছিলেন তিনি। শুরু হলো তোমার জ্ঞান দেয়া। নিজের মেয়ের প্রতি দরদ না দেখিয়ে পরের মেয়ের প্রতি দরদ দেখাচ্ছে। বেশ ভালো, একটা চড় দেব, সেটাই তো পারবে, দাও চড় বলে এগিয়ে এলো আয়ানা। আবিদা বিস্ময়ে কথা বলতেই ভুলে গেলেন। আমার সহ্য হয় না কাউকে, ওদেরকে আমি জানি না কি করব। কি করবে বলে মেয়ের বাহু টেনে ধরলেন আবিদা। আয়ানা বিরক্তি ভাব নিয়ে বলল, হাত ধরে টানাটানি করছো কেন? তোমাকে আসলেই চড় দেয়া উচিত আয়ানা। গতকাল কণাকে শিক্ষা নিয়ে বলেছিলাম, আজ দেখি তোমারই শিক্ষা নেই। উফ মা, বিরক্ত লাগছে। লাগুক, একটা কথা শুনে রাখো, এই রকম কাজ আর যেন না দেখি। কণার প্রতি তোমার রাগ আছে, কিন্তু সেটা কুহুর উপর কেন উঠালে? আয়ানা কথা বলল না, মৌন হয়ে রইল। আবিদা বুঝতে পারলেন। তিনি মেয়েকে পুনরায় চেপে ধরলেন। দীপ্র কোনো বস্তু নয় যে তাকে ছিনিয়ে কেউ নিতে পারবে কিংবা এনে দেওয়া যাবে। বোকা বোকা কাজ না করে পারলে তার মন জয় করো। যা শুরু করেছ, এতে তুমি মন জয় তো দূর, উল্টো অনেক দূরত্ব বাড়িয়ে দেবে। মায়ের এই কথাটা আয়ানাকে ভাবিয়ে তুলল। ওর চোখে মুখে চিন্তা এসে ভর করল। শোনো কথাটা, শান্ত সুরে বললেন আবিদা। আয়ানা এবার পুরো মনোযোগ দিল। মায়ের দিকে সরল চোখে চাইল। দীপ্র বিয়েটা ভাঙলেও কুহু কণার প্রতি ওর আলাদা স্নেহ আছে।
ওর বাবা নেই এই কারণেই নাকি এটা অন্য কারণ তা এখন বোঝা মুশকিল। তবে আয়ানা, তুমি দিনকে দিন বাড়াবাড়ি শুরু করেছ। এতে দীপ্রকে পাওয়ার পূর্বেই হারিয়ে ফেলবে। আয়ানা শুকনো একটা ঢোক গিলল। দীপ্রকে হারানোর কথা মনে হতেই শরীরটা কেমন লাগছে। আমি কি করব এখন? কুহু কণার প্রতি ভালো আচরণ করবে। এটা সম্ভব না, ওদের দেখলেই মেজাজ খারাপ হয়। তাহলে দীপ্রকে হারানোর প্রস্তুতি লেখো। আয়ানা তাকালো সরল চোখে। শেষমেশ ওই দুই বোনের প্রতি মায়া দেখাতে হবে তাকে। এটা ভাবলেই তো শরীর রি রি করে ওঠে। কুহুর কান্না থামছিলই না। কান্নাকাটি করে না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। এমনকি গোসল অবধি করা হলো না। বিকালে ঘুম ভাঙতেই মনটা আবারও বিষণ্ণ হয়ে গেল। একরাশ খারাপ লাগা নিয়ে বাগানে যেতেই ওর দুটো চোখ থমকে গেল। বাগানে নতুন অনেক গাছ লাগানো, সবগুলো গাছেই ফুল ফুটে আছে। ও বিস্ময় হয়ে কণার ঘরে ফিরল। মেয়েটি তখন বইয়ে মুখ ডুবিয়ে আছে। আপু, তুই? বাগানে নতুন গাছ লাগানো, সবগুলোই ফুল, এগুলো কে করল কণা? মনে মনে একটা সন্দেহ তো তৈরি হয়েই আছে, তবুও জিজ্ঞেস করে নিচ্ছে। কণা ধীরে স্থিরভাবে বলে, দীপ্র ভাইয়া গাছগুলো লাগিয়েছে। কুহুর সন্দেহ এবার সত্যিতে বদলে গেল। ও থ হয়ে রইল। বই রেখে বোনের কাছে এলো কণা। আপু, তুই দেখেছিস আপু? দীপ্র ভাই আসলেই তোকে কেয়ার করে। তুই একটু বোঝ প্লিজ। কুহু তাকালো ছোট বোনের দিকে। মেয়েটির চোখে মুখে আকুতি। কুহু জবাব দিল না, চলে এলো নিজের কক্ষে। তবে মনটা চিন্তায় বুঁদ হয়ে রইল। ওর পুরো বিকেলটা ওভাবেই গেল। সন্ধ্যায় দীপ্রকে আসতে দেখা গেল। কুহু অপেক্ষায় ছিল। ও দোতলা থেকে নেমে এলো। সোজা বাড়ির সামনের রাস্তায় এসে দাঁড়াল। দীপ্র ওকে দেখে ভ্রু কুঞ্চিত করল। আমার কথা আছে, একদম সংকোচহীনভাবে বলল কুহু। দীপ্র ছোট করে বলল, শুনছি, বল। আপনি গাছগুলো এনেছেন? হ্যাঁ। আমি তো বলিনি। তবে কেন এনেছেন? ইচ্ছে হয়েছে, তাই এনেছে। ইচ্ছে হলেই সেটা করতে হবে? গাছ আনাতে কি সমস্যা হয়েছে? এটা নিয়েও ঝামেলা? দীপ্র বিরক্ত হয়ে বলল কথাটা। কুহু বুক ভরে সমীরণ টেনে নিয়ে কিছু বলতে যেতেই দীপ্র বলে উঠল, এখানে কোনো দয়ার ব্যাপার নেই। এখন যদি সেটাকেও তুই দয়ার সাথে যোগ করিস তাহলে আমার কিছুই বলার থাকবে না। তোর যা হয় ভেবে নিতে পারিস। এমনিতেই আমাকে সবার কাছে খারাপ বানিয়ে রেখেছিস। কুহুর কথা আটকে গেল। দীপ্র ওকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। কুহু দাঁড়িয়ে রইল ওভাবেই। মানুষটা চোখের আড়াল হতে কুহু মিনমিনে সুরে বলল, আপনি তো খারাপই দীপ্র ভাই, ভীষণ খারাপ আপনি। মায়ের কথাটা একেবারে অন্তরে গেঁথে নিয়েছে আয়ানা। ও নিজেকে বুঝিয়েছে দীপ্রকে পেতে হলে নিজেকে সবসময় দীপ্রর চোখে ভালো রাখতে হবে, যেমনটা কুহু কণা করে থাকে। দীপ্রর হৃদয়ে স্নেহ আছে। সেই স্নেহটা আরও বেশি বাড়াতে নিজেকে যথাসম্ভব ভালো ও অসহায় হিসেবে দেখাতে হবে। ও রাতের খাবার খেতে এসেই বিষয়টি শুরু করল। কণা যখন বিরক্তি নিয়ে অন্য চেয়ার টেনে বসতে যাচ্ছিল, আয়ানা বলে উঠল, এদিকে বস কণা, এদিকে ফ্যানের বাতাস ভালো আসে। কণা বোধহয় আশ্চর্য হয়ে পড়ল। ডাইনিংয়ে থাকা বাকিরাও একটু কেমন চোখে তাকালো। আয়ানার নিজেকে জোকার মনে হল। মনে মনে নিজেকে গালি দিতে লাগল। এমন দিন না আসলেই মেয়েটিকে এভাবে বিনয় সে দেখাত না, কক্ষণই না। কিরে, ওইদিকে গিয়ে বস, বললেন বড় চাচি। কণা তাকালো বোনের দিকে। কুহু হাতে হাতে খাবার দাবার দিতে সাহায্য করছে। বোনের ইশারা পেয়ে বসল কণা। আয়ানার মুখটায় হাসি আনল। কণার আসলে ভালো লাগছে না। আয়ানার মতিগতিও সুবিধার লাগে না। মাছ দেব, বললেন আবিদা। কণার মেজাজ ভালো নেই, তবেও আসলে বেয়াদব না, তাই জবাব দিল, সবটা স্বাভাবিক হতে দেখে দীপ্রর মাঝে একটা স্বস্তি কাজ করল। বাড়ির ছোটরা সবাই বসলেও কুহু বসেনি খাবার খেতে। ও বলল, চেয়ার আরেকটা খালি আছে, কুহু বসে যা। আয়ানা নিজের হাতের মুঠো শক্ত করল। দীপ্র ভাই এখনও এই মেয়েটিকে নিয়ে পড়ে আছে, অথচ কুহু তাকে কত রকমভাবে অপমান করে, তবুও দরদ দেখায় দীপ্র ভাই। এসব আসলে কৌশল। কুহু কৌশলে দীপ্রর মন জয়ের চেষ্টা করছে। এসব ভেবেই আয়ানার ইচ্ছে হচ্ছে কুহুর গালে কটা চড়া বসাতে, কিন্তু সেটি করতে পারছে না। ও দাঁত কিরমির করতে থাকে। কুহুর বসার ইচ্ছে একদমই নেই। ও ওভাবেই দাঁড়িয়ে রইল।
আয়ানা এবার হেসে বলল, হ্যাঁ কুহু, বস না তুই। কণাও বলল, বসে পড়ো আপু। সবাই বলাতে কুহু বসল, খাবার নিয়ে নাড়াচাড়া করল। ওর খুব একটা খিদে নেই, আজকাল খাওয়া দাওয়ার প্রতি একদমই মন নেই, মনে হয় না খেয়েই বেঁচে থাকা যাবে। হাত পরিষ্কার করতে এসে কুহু আর দীপ্রর দেখা হলো চোখাচোখি। একেবারে নীরব থাকা যায় না এমন একটা পরিস্থিতি। কুহু ছোট করে বলল, গাছের জন্য কৃতজ্ঞতা। দীপ্র এ প্রসঙ্গে কিছু বলল না। ও বলল, চাচি ফিরবে কবে? 2-4 দিন সময় লাগতে পারে, মামারা সবাই বাড়ি নেই। ববিতা গিয়েছেন বাবার বাড়ি ভাইদের সাথে আলোচনা করতে। অতীতে বাবার বাড়ির সম্পত্তি নিয়ে না ভাবলেও আজকাল ভাবতে হচ্ছে। সেসব নিয়েই ভাইদের সাথে কথা বলবেন তিনি। দীপ্র ছোট করে নিঃশ্বাস ফেলে বলল, ব্যাপারটা কেমন হলো কুহু? চাচি শেষমেশ বাবার বাড়ির সম্পত্তি নিতে গেল। কুহু বুক ভরে দম নিল। বলল, ওটা মায়ের অধিকার, সে তো বাড়তি কিছু নিতে যাচ্ছে না। তবু আমাদের বাড়ির বউরা সাধারণত নিজ থেকে সম্পত্তি আনেন না। প্রয়োজন পড়েনি দেখেই কেউ আনেননি, কিন্তু আমাদের প্রয়োজন পড়েছে দীপ্র ভাই, তাই আনতে হচ্ছে। এখানে তো দোষের কিছু নেই। দীপ্র কি বলবে বুঝল না। কুহু হাতকা সাবান দিয়ে পরিষ্কার করে নিল। দীপ্র গেল না, দাঁড়িয়েই রইল। ভার্সিটি যাবি কবে থেকে? কুহুর গলাটা একটু শুকিয়ে এলো। ও ভার্সিটি যাচ্ছে না দুটো কারণে, প্রথমত মানসিক অবস্থা ও দ্বিতীয়ত বেতন আটকে আছে। যাব দ্রুতই। টিউশন ফি আমি দিয়ে দিলে সমস্যা হবে? কুহু বুঝল বিষয়টা দীপ্রভাই জেনেছেন। ও শুকনো ঢোক গিলে বলল, প্রয়োজন পড়বে না, মা ফিরলেই বকেয়া শোধ করে দেব। এতটা ভাবার জন্য কৃতজ্ঞতা। কুহু চলে গেল। দীপ্র রইল দাঁড়িয়ে। ওর হতাশ লাগে সব জটিল। জীবনে কখনো সখনো এমন পরিস্থিতি এসে দাঁড়ায় যা ঠিক ভুল হিসাব করতে দেয় না। তখন রাগ ক্ষোভই বেশি গুরুত্ব পায়। আর তারপর যে সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্ত প্রতি মুহূর্তই ভোগাতে থাকে। দীপ্রর অবস্থা এখন ঠিক সেই পর্যায়ে। ওর ভোগান্তি চলছে, এর শেষ কোথায় ও সত্যিই জানে না।